জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির মৌন মিছিল। এই মাসে জুলাই সনদ না হলে দায় সরকার এবং ঐকমত্য কমিশনের, মন্তব্য সালাউদ্দিনের। যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। নারায়ণগঞ্জে জুলাই পদযাত্রা, হামলা চালিয়ে এনসিপিকে দমানো যাবে না, মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে, মুন্সিগঞ্জের পথসভায় নাহিদ। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের 9 তলা থেকে পড়ে 3 শ্রমিক নিহত। স্বজনদের অভিযোগ, জোরপূর্বক কাজ করিয়েছে ঠিকাদার, ছিল না পর্যাপ্ত নিরাপত্তা। গোপালগঞ্জের সহিংসতায় আহত আরও একজনের মৃত্যু। সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার 1.5 শতাধিক। ভোর 6টা পর্যন্ত কারফিউ বহাল। জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিতে হাতিরঝিলে প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্রেন্স ডে উদযাপন। আগামীর বাংলাদেশে স্বৈরাচার এবং বৈষম্য মাথাচাড়া দিলে প্রতিহতের প্রত্যয়। নতুন বাংলাদেশ হিসাবে আমরা চাই দেশের মেধা দেশকে ব্যবহার করতে। আমরা পরিবর্তন দেখার জন্য অধীর আগ্রহে আছি। আমরা সময় দিব, একটি নতুন বাংলাদেশ দেখব। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমিন। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। চলতি মাসে জুলাই সনদ না হলে অন্তর্বর্তী সরকার এবং জাতীয় ঐকমত্য কমিশন দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিকেলে মিরপুরে শহীদদের স্মরণে মৌন মিছিল পূর্ব সমাবেশে এই মন্তব্য করেন তিনি। পল্টনে আরেক সমাবেশে মির্জা আব্বাস বলেছেন, জুলাই শহীদদের বিক্রি করে রাজনীতিতে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে একটি দল। ছুটির দিনের বিকেলে বিপুল এই জনস্রোত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে। ভিন্ন ভিন্ন দুই মিছিলে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ থাকলেও ছিল না উত্তপ্ত কোনো স্লোগান। কেননা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে বিএনপি আয়োজন করে এই মৌন মিছিলের। মহানগর উত্তর বিএনপির মিছিলটি শুরু হয় মিরপুর 12 থেকে। মিরপুর 10 হয়ে মিছিলের অগ্রভাগ যখন শেওড়াপাড়ায়, তখনও শেষ ভাগ শুরুর প্রান্তে। 71টি ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেয় এই মৌন মিছিলে। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মিছিলটি শুরু হয় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। 24-এর অভ্যুত্থানে বীর শহীদদের শ্রদ্ধায় স্মরণ করে কাকরাইল শান্তিনগর হয়ে মালিবাগে গিয়ে শেষ হয় এটি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের কর্মসূচিতে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপিকে মাইনাস করে ক্ষমতায় যাওয়ার ইচ্ছা পূরণ হবে না। তার অভিযোগ, বিএনপির প্রতি বিরূপ আচরণ করছে সরকার। যারা তাদেরকে বিক্রি করে দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, যেই দল প্রতিষ্ঠিত নয়, একটি দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন। আর কিছু দল আছে যারা বেচা কেনা করতেছে। এদিকে মহানগর উত্তরের মৌন মিছিল পূর্ব সমাবেশে যোগ দিয়ে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপির কারণে সংস্কার হচ্ছে না বলে অপপ্রচার করা হচ্ছে। আজকে যারা নতুন নতুন বাক্য বিশারদ হয়েছেন রাজনীতিতে, তাদের উদ্দেশ্য নসিহত করছি, নির্বাচনকে অনিশ্চিত করে এবং নির্বাচন না করে রাষ্ট্র ক্ষমতা থাকতে চায় অথবা বিভিন্ন রকমের গোলাপানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করতে চায়। তাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদের দোসররা যেন আবার পুনর্বাসিত হয়। যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপির এই নেতা বলেন, যারা আগে স্থানীয় সরকার নির্বাচন ও পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, তাদের উদ্দেশ্য অসৎ। স্বাধীনতা বিরোধী একটি দল বিভ্রান্তিমূলক রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি। যারা হাত পাকা দিয়ে 16 বছর আওয়ামী লীগকে বাতাস করেছে, তারা নাকি কোথাও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না। তাদের সাথে যুক্ত হয়েছে আরেকটি
একটি দল এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে, আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে, আরেক সময় মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে। তারা রাজনীতি সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি করে এইবার গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। বিএনপি নেতারা জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির নানা ষড়যন্ত্র চলছে। দেশের ভিতরে নতুন করে আবার দোসর জন্ম হয়েছে। সেই দোসররা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নতুন করে কোনো চাঁদাবাজদের কাছে দেশ আর বর্গা দেয়া হবে না, নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। হামলা চালিয়ে এনসিপিকে দমন করা যাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। এদিকে মুন্সিগঞ্জে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে লড়াইয়ের ডাক দিয়েছেন দলের অন্য নেতারা। জুলাই পদযাত্রার 18তম দিনে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি নিতাইগঞ্জ থেকে বের হয়ে চাষারার বিজয় স্তম্ভের সামনে পৌঁছায় দলটির পদযাত্রা। সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থান পরবর্তী দেশ নতুন করে কোনো চাঁদাবাজদের কাছে বর্গা দেওয়া হবে না। আর গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের পর দলটিকে ক্ষমা করার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এর আগে মুন্সিগঞ্জে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি। দলের আহ্বায়ক বলেন, হামলা চালিয়ে দমন করা যাবে না এনসিপিকে, মুজিববাদদের বিরুদ্ধে লড়াই চলবে। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। কথা বলেন দলের অন্য নেতারাও। শুধু গোপালগঞ্জ নয়, দেশের সবখানেই ফ্যাসিবাদকে ঐক্যবদ্ধভাবে প্রতিহতের কথা উঠে আসে তাদের কণ্ঠে। শুধু গোপালগঞ্জ নয়, পুরো বাংলাদেশের যেখানে সশস্ত্র ফ্যাসিবাদের সন্ত্রাসীরা থাকবে, আমাদের ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে তাদেরকে প্রতিহত করতে হবে। শনিবার কক্সবাজার ও বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির পথসভার কথা রয়েছে। দেশে এবং বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আমাদের ফ্যাসিবাদ বিরোধী চট্টগ্রামে নির্মাণাধীন একটি ভবনের 9 তলা থেকে পড়ে 3 শ্রমিক নিহত হয়েছেন। স্বজনদের অভিযোগ, 1 সপ্তাহ ধরে কাজ করার পরেও বেতন নিয়ে তালবাহানা করছিল কর্তৃপক্ষ। এছাড়া পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় কাজ করতে অনাগ্রহ প্রকাশ করে শ্রমিকরা। পরে জোরপূর্বক তাদেরকে কাজ করতে বাধ্য করে ঠিকাদার। ঘটনার পর থেকেই ভবন মালিক এবং ঠিকাদার পলাতক রয়েছে। বন্দরনগরীর কোতোয়ালি এলাকার 10 তলা নির্মাণাধীন এই ভবনের 9 তলা থেকে 3 জন শ্রমিক পড়ে প্রাণ হারান। শুক্রবার দুপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। কোতোয়ালি বিল্ডিং এর থেকে 9 তলা থেকে পড়ে গেছে। তারা মাছা ভাঙি নিচে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমি যাই দৌড়ে যাই উঠেছি, উঠে আনি 3 তলা উঠেছি, হিয়াতে বাইরে নি গেটের বাইরে সিনজি ধরে হাসপাতাল আনছি। দুর্ঘটনার খবর শুনে নোয়াখালী থেকে চট্টগ্রাম মেডিকেলে আসে নিহতের স্বজনরা। নিহত 3 শ্রমিক থাকেন কোতোয়ালি এলাকায়, বাড়ি নোয়াখালী সুবর্ণচরে। এর মধ্যে নিহত ফখরুল ইসলামের বিয়ে হয় গেল 6 মাস আগে। আর রাশেদের 1 মেয়ে ও তার স্ত্রী সন্তান সম্ভবা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে দিশেহারা এই 2 পরিবার। ফোনে যোগাযোগ করতে করতে শুনছি আমার ভাই মেডিকেল আছে। তখন আমি মেডিকেলে আসছি, মেডিকেলে এসে দেখতেছি আমার ভাই লাশ। সেফটি না থাকলে কন্ট্রাক্টর জোরপূর্বে কাজ করা যায়। আমার ভবিষ্যৎ তো আন্ধার হয়েছে। গত 1 সপ্তাহ ধরে কাজ করলেও কোনো বেতন ও কাজের পর্যাপ্ত নিরাপত্তা না দেয়ায় শ্রমিকরা কাজ করতে অনাগ্রহ প্রকাশ করে। পরে জোরপূর্বক তাদেরকে কাজ করতে বাধ্য করে ঠিকাদার। ওরা কাজ করতে রাজি হয় নাই, কিন্তু জোর করে ওদেরকে কাজ করাইছে। ওখানে ওই কাজ করতে গিয়ে 3 জনে 9 তলা থেকে পড়ে গেছে।
শ্রমিকদের নিরাপত্তা না দিয়ে এভাবে কাজ করানোর কারণে নিহত শ্রমিকদের দায় নিতে হবে বলে উল্লেখ করে স্বজনরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ওরা চালাতে পারবে, ওরা শিল্পপতি, কিন্তু এরা তো গরিব, মামলা চালাতে পারবে না। এখন আমরা সুস্থ বিচার চাই। এটা ঘটনার পর ভবন মালিক ঠিকাদার পলাতক হয়েছে। মামুন রশিদ তৌফিক, যমুনা নিউজ, চট্টগ্রাম। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা এবং সহিংসতার ঘটনায় আহত আরও একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 5-এ। শুক্রবার বেলা 2টায় আবারও শুরু হয় কারফিউ। অলিগলিতে বাড়তে থাকে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। আবার ঘরে ঢুকে পড়েন সাধারণ মানুষ। কারফিউয়ের সময় সীমা বাড়ানো হয় শনিবার ভোর 6টা পর্যন্ত। জেলার কাশিয়ানী থানায় 70 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 300 জনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার 1.5 শতাধিক। বৃহস্পতিবার দিবাগত রাতে চিরুনি অভিযানে নতুন করে গ্রেপ্তার করা হয় আরও 139 জনকে। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 164 জনে। সাধারণ মানুষের অনুরোধ অযথা হয়রানি না করার। অনেক ছিল ছোট ছোট বাচ্চা যারা আমাদেরকে আক্রমণ করেছে বা করেছে, তো ওনাদেরকে তো এখন পাওয়া যাচ্ছে না শহরে। আমরা তো চিরুনি অভিযান চালাচ্ছি, প্রত্যেকটা এলাকায় এলাকায় আমরা চিরুনি অভিযান চালাচ্ছি, বিশেষ করে শহর কেন্দ্রিক আমার যে ইসে। তো এখন এটা তো মামলা তো হয়েছে, মামলা নিয়মিত মামলা রুজু হয়েছে। 2024 সালের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে আয়োজন করা হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে 2025। চলচ্চিত্র প্রদর্শনী, কনসার্ট এবং ড্রোন শো এর মাধ্যমে শিক্ষার্থীরা স্মরণ করেন জুলাই শহীদদের, জানান প্রতিরোধের গল্প এবং সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়। শুক্রবার বিকেল থেকে জমে ওঠে হাতিরঝিল অ্যাম্ফি থিয়েটার। প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে 2025 উপলক্ষে আয়োজিত হয় চলচ্চিত্র প্রদর্শনী, কনসার্ট এবং ড্রোন শো। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজনে অংশ নেয় দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 2024 সালের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে সম্মান জানাতেই এই আয়োজন, যেখানে উঠে আসে গণতন্ত্র রক্ষায় তরুণদের বলিষ্ঠ ভূমিকার কথা। আগামীর বাংলাদেশেও যদি স্বৈরাচার ও বৈষম্য মাথাচাড়া দিয়ে ওঠে, তবে তা প্রতিহতের প্রত্যয় তরুণদের কণ্ঠে। বৈষম্যটা যেন আমাদের না থাকে এবং আগামীতে যে সরকার আসবে, বিএনপি হোক, জামায়াত হোক, যে সরকারই আসুক, আমি চাই ঢাকার মেয়েরা যে রকম ভাবে সুবিধা পায়, মফস্বলের মেয়েরাও সুবিধা পাক, ছোট গ্রামের মেয়েরাও সুবিধা পাক, বৈষম্য যাতে না থাকে। নতুন বাংলাদেশ হিসাবে আমরা চাই দেশের মেধা দেশকে ব্যবহার করতে। আমরা পরিবর্তন দেখার জন্য অধীর আগ্রহে আছি। আমরা সময় দিব একটি নতুন বাংলাদেশ দেখব। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করার জন্য এটাই আমাদের সরকারের কাছে আকুল আবেদন। ড্রোন শোতে আকাশে ভেসে ওঠে জুলাইয়ের সেই দিনগুলোর স্লোগান আর শেখ হাসিনা আমলের দুর্নীতি ও অপকর্মের চিত্র। তথ্যচিত্র প্রদর্শনীতে তুলে ধরা হয় প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভূমিকা ও ত্যাগ। পাশাপাশি কনসার্টে গাওয়া হয় দেশাত্মবোধক গান। প্রতিবাদ, একতা আর সাহসিকতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজনটি রূপ নেয় তরুণদের মিলন মেলায়। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নাটোরে গণ অভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের শহীদ মিনারে আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মোমবাতি প্রজ্বলন শেষে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুস সামাদ শিশির সহ হতাহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম বাস্তবায়নে সরকারের সহযোগিতার প্রশংসা করেছেন স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন্ট রেয়ার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে তিনি জানান 150টি দেশ ও অঞ্চলে কাজ করে স্পেস এক্স, তবে এত দ্রুততার সাথে কোথাও সিদ্ধান্ত গ্রহণ করতে আর দেখা যায়নি। কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী তারা। দুর্নীতি বিরুদ্ধে অধ্যাপক ইউনূসের প্রচেষ্টার প্রশংসাও করেন লরেন্ট রেয়ার। এ সময় প্রধান উপদেষ্টা বলেন সারা দেশে নিরবিচ্ছিন্ন সংযোগ এবং পার্বত্য এলাকায় উন্নয়ন যোগাযোগ ব্যবস্থার জরুরি হয়ে পড়েছে। 100টি স্কুলে অনলাইন শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন সরকার এমন ব্যবস্থা চালু করতে চায় যাতে দেশ ও বিদেশের মানুষ অনলাইনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
রাজধানীতে আজ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার সহ 7 দফা দাবিতে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের প্রস্তুতি শেষ করেছে দলটি। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এই সমাবেশে সভাপতিত্ব করবেন। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় পর আয়োজিত সমাবেশ ঘিরে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা। 7 দফা দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে জামাত। দলটি বলছে স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় গণজমায়েত হতে যাচ্ছে এই আয়োজন। সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন রাজধানীতে। এই আয়োজন ঘিরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস। তারা বলছেন দীর্ঘদিন পর এমন সমাবেশ দলকে উজ্জীবিত করবে। জনগণের উপচে পড়া সারা আমাদের প্রত্যাশা, আমাদের যে টার্গেট আমাদের আমিরের জামাত দিয়েছে এই টার্গেটের 3 গুণ বেশি হবে। আমরা উচ্ছ্বসিত, আনন্দিত, উৎফুল্লিত। ইনশাআল্লাহ আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন বাংলাদেশ জামাত ইসলামের দিন। এই 7 দফা দাবি কিন্তু খালি জামাত ইসলামের না, এই 7 দফা দাবি 18 কোটি জনগণের দাবি। আগামীকালকে যে সমাবেশটা হবে সেটা হবে আমাদের 18 বছরের যে একটা ভিতরে জমে থাকা ক্ষোভ, সেটার একটা বহিঃপ্রকাশ এবং আনন্দ উৎসব। শুক্রবার বিকালে সমাবেশের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও নায়েবে আমির সহ শীর্ষ নেতারা। তারা জানান দলের 7 দফা দাবি জনগণের কাছে পৌঁছাতে এই সমাবেশ। সবাই তো এখন একমত হতে পারলে হয়েই যেত, যে কারণে এই জাতীয় সমাবেশের মধ্য দিয়ে আমাদের মেসেজটা সরকার, প্রশাসন, দেশবাসীর কাছে, ইভেন ন্যাশনাল কনসেনসাস কমিশনের কাছে আমাদের মেসেজটা পৌঁছাতে চাই। এই জন্য এই সমাবেশটা সময়ের জন্য খুবই গুরুত্বই। আমরা নির্বাচনে যাব, নিশ্চয়ই নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। এই বিশাল জাতীয় সমাবেশ থেকে আগামী দিনের দিক নির্দেশনা দেবেন জামাত নেতৃবৃন্দ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন বন্দোবস্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জে জুলাই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি। ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণের বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন করে জনগণের সম্মতি নিয়ে সংস্কারের মাধ্যমে নির্বাচনে তাগিদ দেন সাকি। তার মতে এটাই নতুন বন্দোবস্ত। দেশের বর্তমান পরিস্থিতিকে একটি জাতীয় সংকট মুহূর্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী দেশসমূহ বিভিন্ন শক্তি এখনও পতিত ফ্যাসিস্টদের পৃষ্ঠপোষকতা করছে এবং ষড়যন্ত্র করছে। আইনশৃঙ্খলা বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। জনগণের অংশগ্রহণের ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশে এমন এক নতুন ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে যেই ক্ষমতা জনগণের কাছে জবাবদিহি করে। সেটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বিচার কার্যক্রমে যদি কেউ বাধা দেয় তাহলে তাদের প্রতি দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মীর মুগ্ধের ভাই মাহমুদুর রহমান দীপ্ত। বাদ জুম্মা এপিবিএন হেডকোয়ার্টারের কেন্দ্রীয় মসজিদে মুগ্ধের জন্য দোয়া এবং কবর জিয়ারত শেষে আহ্বান জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বিচার কার্যক্রমের জন্য দেশবাসীর কাছে সহযোগিতা চান। ভবিষ্যতে কাউকে যেন এভাবে আর প্রাণ হারাতে না হয় এমনটাই প্রত্যাশা করেন মুগ্ধের ভাই দীপ্ত। গত বছর এই দিনে পুলিশের গুলিতে শহীদ হন মীর মুগ্ধ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশের সাথে 3 বছর মেয়াদী সমঝোতা স্মারক সই করেছে OHCHR। বাংলাদেশকে মানবাধিকার বিষয়ে সুরক্ষা সহায়তা দিতেই এই সমঝোতা স্মারক সই। জাতিসংঘের পক্ষে তাতে স্বাক্ষর করেন ইউএন হাই কমিশন ভোলকার তুর্ক। বাংলাদেশ সরকারের পক্ষে সই করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। গত বছরের আগস্ট মাস থেকে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার দপ্তরের সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্কার এগিয়ে নিতে এবং গণবিক্ষোভ দমনের ঘটনায় বিস্তৃত তথ্য অনুসন্ধান চালাতে দেশের বিভিন্ন অংশীজনের সাথে কাজ করছে সংস্থাটি। এই ছিল এখনকার মতো যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।